আসসালামু আলাইকুম। ২০১০ সালের মতো সেইরকম কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে আবার স্পেন জাতীয় ফুটবল দল। আপনি স্পেন জাতীয় ফুটবল দলকে দেখে এই মুহূর্তে টানা ২ দিন ধরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে প্রায় দীর্ঘদিন পর কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছাড়া একটা স্পেন দল গঠন করলেন কোচ ফুয়েন্তে এবং সেই কারণে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কয়েকজন প্লেয়ারকে না রাখার কারণে এই সমালোচনাটা অধিকতর হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন যে রিয়াল মাদ্রিদের কিছু ডিফেন্ডাররা যারা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের মূল অস্ত্র, এমনকি বিশ্ব ফুটবলেও তাদের নামটাও আলাদাভাবে শোনা যায়। বিশেষ করে দানি কারবাহাল কিংবা ডিন হুইসসেন, এই দুইজনের নাম ঘুরে ফিরে চলে আসে। এমনকি কারেরাসের কথাও চলে আসে। কিন্তু ডিন হুইসসেন কিংবা কারেরাস বা কারবাহাল কেউই সুযোগ পান নাই স্পেনের এই দলে। কারণটা স্পষ্ট, কারবাহালের বয়স হয়েছে, রিয়াল মাদ্রিদও ছাড়লেন এবং ডিন হুইসসেন হয়তো সুযোগটা পেতেও পারতেন, কিন্তু কোভার্সির কারণে তিনি তার আসনটা ছাড়তে হয়েছে। যদিও কোভার্সি বার্সেলোনাতে খেলেন, এই কারণেই হয়তো আলোচনা বেশি যে হুইসসেন রিয়াল মাদ্রিদে থাকার কারণে কোভার্সিকে চান্স দেওয়া হলো, কিন্তু হুইসসেন কেন পেলেন না। সো এটা হচ্ছে এক ধরনের টেকনিক একজন কোচের মধ্যে থাকে। সো সেখানে কোচ বিবেচনা করেছেন যে আসলে হুইসসেন থেকে কুবার্সি বেটার হবেন, তাই হয়তো হুইসসেনকে বাদ দিয়েছেন এবং কুবার্সিকে রেখেছেন। আবার কারেরাসের ক্ষেত্রে কথা হচ্ছে যে কারেরাস রিয়াল মাদ্রিদে খেলে থাকেন, কারেরাসের মতো এইরকম একটা লেফট ব্যাক কেন পেলেন না। আসলে কারেরাসের চেয়ে বেটার অপশন ছিলেন কুরকুরেল্লে। কারণ এই কুরকুরেল্লে চেলসির হয়ে যে খেলা খেলেছেন, চেলসিকে একাই টানিয়ে নিয়ে যান, চেলসিকে একাই একদম যতটুকু করার প্রয়োজন হয় অ্যাটাক কিংবা ডিফেন্সের প্রত্যেকটা বিভাগেই তিনি তার সেরাটা খেলেন। সো সেই জায়গা থেকে কুরকুরেল্লেকে বাদ দিয়ে কিভাবে এই কারেরাসকে নেওয়া হবে সেটা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকেই সেটা বোধগম্য নাও হতে পারে। সো এটা এক ধরনের কোচের, বললাম তো আগে যে কোচের টেকনিকের কাছে আপনার আমার মত কিছুই না। কোচের প্ল্যান অনুযায়ী সে এই দলটা গঠন করেছে। তবে মজার বিষয় হচ্ছে এই দলে এই প্রথমবারের মতো কোনো রিয়াল কিংবা বার্সার কোনো প্লেয়ার ছাড়া ক্যাপ্টেন ঘোষণা করা হলো। ১৯৮২ সালের পর এই প্রথম স্পেনের জাতীয় দলের ক্যাপ্টেন্সির আম্বার পড়বেন ম্যান সিটিতে খেলা রদ্রি। অর্থাৎ রদ্রি ম্যান সিটির মিডফিল্ডের খুবই দাঁড়ালো একজন অস্ত্র এবং সেই রদ্রির হাতে এই মুহূর্তে স্পেনের দায়ভার দিলেন কোচ। কারণ স্পেনকে তুলে নিতে হলে এরকম রদ্রির মতো একজন অভিজ্ঞ প্লেয়ারই প্রয়োজন। বাকি সবাই যারা রয়েছে স্পেনের প্রায় সবাই একদম নতুন এবং এই ২০১০ সালে আমরা যখন দেখেছিলাম যে ইনিয়েস্তা কিংবা বার্ডি জাভিদের সমন্বয়ে একটা নতুন একটা দল, এবং সেই দল যেভাবে ২০১০ সালে বিশ্বকাপ জয় করেছিল ঠিক তদ্রূপই স্পেনের এই দলটাও একদম তরুণ, একদম নতুন এবং এই দলটার উপরও বিশ্বাস করা যায়, কারণ এই দলটাও পারবে এরকম কোনো কিছু করতে। তাছাড়া স্পেনের রক্ষণভাগ কিংবা অ্যাটাকিংয়ে দুর্বলতা থাকতেও পারে, কারণ অ্যাটাকিংয়ে আপনি নতুন যাদেরকে দেখতেছেন তাদেরকে ভরসা না পেলেও এরাই কিন্তু পরীক্ষিত। আপনি লিগের পারফরমার যারা দেখবেন প্রত্যেকটা এই তুরেস সহ যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু পরীক্ষিত। সো এই পরীক্ষিত প্লেয়ারদেরকেই মূলত রেখেছেন স্পেনের কোচ। তাছাড়া লেফট উইং এবং রাইট উইঙ্গে রয়েছেন সময়ের সেরা দুই অস্ত্র লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস অ্যাটলেটিকো বিলবাওয়ের হয়ে দারুণ পারফরমেন্স করছেন এবং লামিন ইয়ামাল তো বর্তমান প্রজন্মের অন্যতম সেরা একজন প্লেয়ার। সো অ্যাটাকিংয়ে ভরসার জায়গা রয়েছে স্পেনের। গোলকিপিংয়ের দায়িত্বে ডেভিড রায়া, আর্সেনালের ১ নম্বর গোলকিপার এবং আর্সেনালকে এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করার সর্বোচ্চ যতটুকু করার আগে সবটাই করেছেন এই ডেভিড রায়া। তারপর রয়েছেন বার্সেলোনার আরেকজন গোলকিপার জন গার্সিয়া, যিনি বার্সাকে লা লিগা চ্যাম্পিয়ন করিয়েছেন। আবার রয়েছেন উনাই সিমন। তো স্পেন জাতীয় দলে আমরা সবসময় দেখি যে উনাই সিমনের আধিপত্যটা বেশি থাকে। হয়তো এবারও উনাই সিমন হয়তো গোল পোস্টের দায়িত্বে পেতে পারেন এইরকম বড় বড় দুইজন গোলকিপারকে সাইড লাইনে বসিয়ে। যাই হোক, এটাই হচ্ছে স্পেন দল এবং এই স্পেন দলটার উপর ভরসা রাখতেই পারেন, কারণ এই স্পেন দলের যে খেলার স্টাইল এবং তাদের যে অস্ত্র রয়েছে ডিফেন্স কিংবা মিডফিল্ড কিংবা অ্যাটাকিংয়ে গাবি পেদ্রিদের সমন্বয়ে রদ্রিদের সমন্বয়ে সেটা কিন্তু মারাত্মক একটা টিম। তো নতুনত্ব দেখবেন এবং ২০১০ সালের সেই টিমের মতোই কিন্তু কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে এবারের স্পেন।